জিএসটি 24-25 সেশনের রসায়ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্রথমে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কোন মৌলটাতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। তো অক্সিজেনের যেই পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 8। এটাকে লিখতে পারো 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p, 2p কত 4, 8। তাহলে এখানে এই 2 স্কোয়ার 2px লিখতে পারো, 2py এবং 2pz, এই তিনটা অরবিটাল আছে, পি অরবিটাল। তো এইটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা করে যাবে। আমি যদি ইলেকট্রন গুলা অন্য কালার দিয়ে দেখাই তাহলে ভালো দেখা যাবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা একটা করে দিচ্ছ, আরেকটা এখানে হয়েছে। পি অরবিটালে মোট 4টা হয়েছে। তো এই 4টা ইলেকট্রন এখানে আছে, কিন্তু এখানে দেখো এইটা অযুগ্ম, এটা অযুগ্ম। মানে যদি ডাবলি থাকে তাহলে সেগুলো হচ্ছে যুগ্ম ইলেকট্রন, আর একা একা থাকলে এগুলোকে বলা হয় অযুগ্ম ইলেকট্রন। ঠিক আছে, অযুগ্ম মানে যুগ্ম হয় নাই, একা একা। তো একা একা ইলেকট্রন এখানে একটা আছে এবং এখানে একটা আছে, দুইটা আছে। তো এই হলো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এখানে দুইটা। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখবা যে মনে হয় নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা আসবে, নাইট্রোজেন এখানে 3 থাকবে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে দুইটা আসবে। ঠিক আছে, সরি একটা আসবে। আচ্ছা, এখন তুমি ক্রোমিয়াম এবং কপার দেখো। ক্রোমিয়াম ক্রোমিয়াম হচ্ছে 24। তো আর্গন পর্যন্ত যাওয়া লাগবে না, আর্গন পর্যন্ত তুমি ফিল আপ করো। আর্গন 18 পর্যন্ত ফিল আপ করলা 3p6 দিয়ে। তারপরে হচ্ছে 3d এবং এখানে 4s। তো তুমি জানো যে এখন আরো যেহেতু 18 পর্যন্ত আসছো, তার মানে আরো হচ্ছে 6টা বসাতে হবে। তো তুমি এখানে 2 দিয়ে এখানে যদি 4 দাও তাহলে হচ্ছে না, কারণ 3d অরবিটালে 4টা বসালে স্টেবল হচ্ছে না, 5টা না হয় 10টা বসাইতে হবে, যেহেতু তুমি এখানে করেছে একটা দিয়ে এখানে 5টা দিতে পারতেছো। তো ওই জন্য এটাকে স্টেবল ফর্মে লিখতে হয়। এটার ইলেকট্রন বিন্যাস এরকম হয়, এখানে একটা দিয়ে এখানে 5টা দিতে হয়, বুঝছো? তো এই যে 3d অরবিটাল, এই 3d অরবিটাল এরকম 3dxy, 3dyz, 3dzx, 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং 3dz স্কোয়ার, এই 5টা অরবিটাল আছে 3d অরবিটাল। তো তুমি দেখো এটা হলুদ কালি দিয়ে দেখায়, এখানে প্রত্যেকটা ডি অরবিটাল একটা করে ইলেকট্রন আগে যাবে, এই যে 5টা হয়ে যাবে। দেখো একটা একটা করে 5টা অরবিটালে 5টা ইলেকট্রন গেছে। ঠিক আছে, তো 5টা ইলেকট্রন হয়ে গেছে এখানে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, আর এই 4s এর একটা, 6টা। তাহলে ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। বুঝতে পারছো? অযুগ্ম মানে হচ্ছে যুগ্ম হয় নাই, একাকী ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। তো আশা করি বুঝতে পারছো যে ক্রোমিয়ামে 6টা অযুগ্ম ইলেকট্রন কিভাবে আছে। আর কপারের ক্ষেত্রে দেখো, কপারের ক্ষেত্রে তো ভাই দেখা দরকার। তো এতটুকু সিলেক্ট করে আগে এটা আমি হচ্ছে মুছে নেই, কপারটা করি। কপার কপার হচ্ছে 29। তাহলে আর্গন 18, এই পর্যন্ত ঠিক রাখো। এবং তারপরে লিখো যে 3d এবং 4s। হ্যাঁ, এখন 4s এ কয়টা দিবা? দেখো 18টা হওয়ার পরে 18টা ইলেকট্রন তুমি বসাইছো, তারপরে আরো কয়টা বসাইতে হবে? এইদিকে 2টা, ওইদিকে 9টা, আরো 11টা বসাইতে হবে। তো এই 4s এ 2টা দাও। 4s টা একটু ভালোভাবে লিখি এখানে। 4s পূর্ণ করলে সেটা আসলে স্টেবল হয়ে যায়। তো এটা আসলে 3d10 4s 1। তো এখন আসলে দেখো যে এখানে 3d যে অরবিটাল গুলো ছিল আগের স্লাইডে দেখলা যে 3dxy, 3dyz, 3dzx, 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং 3dz স্কোয়ার। তো এখানে প্রত্যেকটাতে তুমি একটা একটা করে আগে বসাও। কালার গুলো ভিন্ন হওয়া উচিত। এখানে যদি আমরা এই কালারটা দিই, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো আর আরো একটা একটা করে দাও, মোট 10টা যেহেতু দিবা। তাহলে কপারে কোনো অযুগ্ম ইলেকট্রন 3d অরবিটালে নাই, কিন্তু 4s, এটাতে 4s অরবিটালে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। ঠিক আছে, 3d অরবিটালে কোনো অযুগ্ম ইলেকট্রন না, এখানে কপারে মাত্র একটা অযুগ্ম ইলেকট্রন আছে। হ্যাঁ, 4s 1 এর। তাহলে এখানে আসলে সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন আছে ক্রোমিয়ামে। তো ক্রোমিয়াম হচ্ছে এখানে উত্তর, ক্রোমিয়ামে 6টা অযুগ্ম ইলেকট্রন আছে। তারপরে প্রশ্ন, ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটা উৎপন্ন হয়? এটা ব্রাইনের জলীয় দ্রবণ যেটা, সেটাকে ব্রাইন, সরি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যেটা, সেটাকে ব্রাইন বলে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তুমি যদি বিশ্লেষণ করো, প্রথমত হচ্ছে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন তৈরি হয়। এখানে আসলে এটাও অ্যাকুয়াস হয় এবং এটাও অ্যাকুয়াস হয়। অ্যাকুয়াস মানে হচ্ছে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন উপস্থিত থাকে। তারপরে পানি, যেহেতু জলীয় দ্রবণ তাহলে পানিও তো ভাঙবে, পানি ভেঙে H প্লাস OH মাইনাস তৈরি করবে। তো এখানে আসলে যখন তুমি এখন তড়িৎ বিশ্লেষণ করবা, তড়িৎ বিশ্লেষণ করলে কেউ ক্যাথোডে যাবে, কেউ অ্যানোডে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আসলে যে ক্যাটায়ন আছে দুইটা, এখানে ক্যাটায়ন আছে সোডিয়াম এবং হচ্ছে হাইড্রোজেন আয়ন। তো এই দুইটার মধ্যে ক্যাটায়ন সবসময় ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যাবে। হ্যাঁ, ক্যাটায়ন কিসে যাবে? ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। তাহলে ক্যাটায়ন কি করবে? ক্যাটায়ন এখানে যে হাইড্রোজেন প্লাস, সে সোডিয়াম কিন্তু যাবে না, হ্যাঁ হাইড্রোজেন যাবে। তো হাইড্রোজেন আসলে ক্যাথোডে যাবে, কারণ এখানে বিজারণ বিভব হাইড্রোজেনের বেশি। তড়িৎ রাসায়নিক সিরিজ যদি দেখো তাহলে হাইড্রোজেনের বিজারণ বিভব বেশি হয়। হাইড্রোজেন হচ্ছে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। হাইড্রোজেন সেই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এখানে ক্যাথোডে বিজারণ হবে আর কি। তো এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর এই যে এখানে ক্লোরাইড আয়ন আছে এবং হাইড্রোক্সিল আয়ন আছে, তো এখানে যেটা হবে যে এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কম থাকে এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকে। তো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকে, ক্লোরাইড আয়ন সে হচ্ছে যেহেতু অ্যানায়ন অ্যানোডে যায়, তো অ্যানোডে গিয়ে কি হবে? অ্যানোডে সাধারণত জারণ হয়, তো সেই ইলেকট্রন ছেড়ে দিবে। হ্যাঁ, সে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে, মাইনাস হয়ে যাবে।
ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ক্লোরিন গ্যাসে পরিণত হয়, Cl2 গ্যাসে পরিণত হয়। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়, অ্যানোডে কি উৎপন্ন হয়, ক্লোরিন উৎপন্ন হয়। এইটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এবং সাথে এই যে সোডিয়াম, সে তো কোনো কাজ করলো না, এবং এখানে OH মাইনাস, সে তো কোনো কাজ করলো না। তো এখানে যেটা হয় যে এই সোডিয়াম এবং এই OH মাইনাস, সোডিয়াম প্লাস, তারা বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। বুঝতে পারছো? তো ব্রাইন, তো এখানে যেটা হয় যে ব্রাইনকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন, ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আসলে কি উৎপন্ন হয়? এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো না, এবং এখানে আসলে সোডিয়াম অক্সাইড হলো না, সোডিয়াম হাইড্রোজেন কার্বন হলো না, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, যেটা আমরা দেখতে পারলাম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। এবং এখান থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে ক্যাথোডে কোনটা উৎপন্ন হয়, অ্যানোডে কোন উৎপন্ন হয়। তোমরা দেখলা যে এটা আসলে ক্যাথোডে, এবং এটা অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে, এবং ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে দ্রবণের H প্লাস এত মোলার হলে, H প্লাস মানে ঘনমাত্রা দেওয়া আছে, এত মোলার হলে POH হতো। তো PH সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস, তো মাইনাস লগ H হচ্ছে এখানে 1 ইন্টু 10⁻⁻4। তো এটা আসলে 10⁻⁻, যত উত্তর তত, হ্যাঁ, 10⁻⁻, যত উত্তর এখানে তত, মনে রাখবা। যদি 1 ইন্টু 10 এরকম সামথিং দেখো, তাহলে এটা হচ্ছে মাইনাস যত পাওয়ার আছে তত হচ্ছে এখানে উত্তর। আর যদি POH চাইছে, তো OH হচ্ছে 14 থেকে PH বাদ দিবা, হ্যাঁ, 14 থেকে PH বাদ দিবা। 14 থেকে 4 বাদ দিলে কি আসে? 10 আসে। আশা করি বুঝতে পারছো যে এখানে 10 হলো উত্তর। পরের প্রশ্নে যাই। অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ তৈরি করে। তো এই বিক্রিয়াটা কি হবে? প্রথমত বিক্রিয়াটা তো আসলে জানা দরকার, যে RCOH, এটা তোমরা জানো, যেটা অ্যালডিহাইডের এটা একটা অ্যালডিহাইড, CH গ্রুপ আছে। এটার সাথে তুমি যখন ফেলিং দ্রবণ বিক্রিয়া দিবা, দেখো ফেলিং দ্রবণ হচ্ছে কপার এবং হাইড্রোক্সিল আয়নের সলিউশন, হ্যাঁ, হাইড্রোক্সিল আয়নের সলিউশন, এরকম একটা অনুপাত থাকে, 2:5 এরকম একটা অনুপাত থাকে। তো এই যে এখানে একটা দেখতেছো যে রিয়েজেন্ট, ফেলিং বিকারক, তোমরা জানো। তো এই বিকারকটার সাথে যখন তুমি বিক্রিয়া দাও, তখন আসলে এই CH গ্রুপ যেটা, সেটা আসলে রিডিউসড, এটা আসলে অক্সিডাইজ হয়ে যায়, হ্যাঁ, COOH তৈরি করে, মানে অ্যাসিড হয়ে যায়। যখন এটা হয়, তোমরা জানো যে অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড আসে, তাই না? অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড আসে। তো অ্যালডিহাইডের এখানে জারণ হয়, প্লাস এখানে আসলে কিউপ্রাস অক্সাইড তৈরি হয়, কিউপ্রাস অক্সাইড, এবং কিউপ্রাস অক্সাইডের রেড প্রেসিপিটেট করবে, হ্যাঁ, লাল প্রেসিপিটেট, এই যে লাল অধক্ষেপ, এটা করবে। তো এখন এখানে বোঝার বিষয় হলো, তুমি এখানে কপারের চার্জ কত? কপারের চার্জ ছিল +2। দেখো এখানে আমি আসলে হলুদ কালার দিয়ে দেখাই, এখানে কপারের চার্জ ছিল +2, এইখানে কপারের চার্জ কত? Cu2O। এখানে আসলে কপারের চার্জ বের করো, তাহলে 2x প্লাস অক্সিজেনের যার মান -2 = 0। তাহলে 2x - 2 = 0। তাহলে x ইকুয়াল কত আসতেছে? 1 আসতেছে, +1 আসতেছে। তো +2 থেকে +1, +2 থেকে +1 বাড়ছে না কমছে? +2 থেকে +1 বাড়ছে না কমছে? কমছে। কমলে বিজারণ হয়, কমলে কি হয়? জারণ সংখ্যা কমলে হয় বিজারণ, জারণ সংখ্যা বাড়লে হয় জারণ। তাহলে এই যে জারণ সংখ্যা কমলো বাড়লো, এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া হয়ে গেল, ঠিক আছে? রেডক্স বিক্রিয়া হয়ে গেল। এটা দ্রুত বিক্রিয়া হয় না, দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে অ্যাডিশন, মানে কোনো কিছু এসে যুক্ত হচ্ছে, এরকম কি হয়েছে? হয় নাই। বিমুক্তকরণ হয় নাই। প্রতিস্থাপন, কোনো কিছুকে এসে এখানে কপার এসে কি কাউকে সরিয়ে বসে গেছে? দেখো কপার এসে কাউকে সরিয়ে বসে নাই, তো এটা আসলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে না, রেডক্স বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন চাই। ফেনোলিক OH গ্রুপ নির্ণয়ে কোনটা ব্যবহার করা হয়? ফেনোলিক OH গ্রুপ নির্ণয়ে APCl3 ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা তোমাদের অধ্যায়টা খুলে যখন তোমরা ফেনল সেকশনে যাবে, তখন দেখবে যে ফেনলের OH গ্রুপ নির্ণয় করার জন্য APCl3 দ্রবণ ব্যবহার করা হয়। এটা আসলে কিভাবে ব্যবহার করা হয়? তোমরা জানো যে ফেনল এরকম দেখতে, উপরে OH, এটার সাথে তুমি যখন APCl3 দাও, হ্যাঁ, ফেরিক ক্লোরাইড যখন দাও, তখন আসলে এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়, হ্যাঁ, Fe3+, এবং এখানে ফেনক্সাইড আয়নটা এইভাবে থাকে, এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়, এবং এটা আসলে ভায়োলেট কালারের হয়, মানে বেগুনি কালারের হয়ে যায়। তো এই যে বেগুনি কালার, সেই কালার দেখে তুমি বুঝতে পারো যে এটা এখানে নিছিলা, বিক্রিয়ক নিছিলা, সেটা আসলে সেটাতে ফেনোলিক OH আছে, এই যে ফেনোলিক OH আছে, বুঝছো? তো সেটা বুঝছো কিভাবে? এই যে কমপ্লেক্স দেখে, কমপ্লেক্সের কালার দেখে বুঝতে পারছো, হ্যাঁ। তো এটা আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন যাই। এটা বলছে যে অ্যামোনিয়াম এর আকৃতি কোনটা? অ্যামোনিয়াম হচ্ছে এরকম NH। তো এইভাবে H+, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে একটা হাইড্রোজেনকে ধরে। তো এইভাবে আসলে কি তৈরি হয়? অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, এবং এখানে আসলে এটার আকৃতি কি সেটা চাইছে, খুবই গুরুত্বপূর্ণ। তো আকৃতি বোঝার জন্য তোমার আসলে সংকরণ তুমি যদি বের করতে পারো, তাহলে তোমরা জানো যে এখানে আসলে স্টেরিক নাম্বার দিয়ে বের করা যাবে। স্টেরিক নাম্বার হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার। এখানে কোনো লোন পেয়ার আছে? লোন পেয়ার তো এখানে দিয়েই দিছে, এই হাইড্রোজেনকে দিয়ে দেওয়ার পরে তো এখানে আসলে কমপ্লেক্স ফর্ম করছে। কমপ্লেক্স যখন ফর্ম করছে, তখন আসলে এখানে লোন পেয়ার অ্যাভেলেবল নাই, এখানে বন্ধন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি হয়ে গেছে। তো এখানে আসলে স্টেরিক নাম্বার তুমি দিবা হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার 0, এবং সিগমা বন্ড, কয়টা সিগমা বন্ড আছে এখন? 4টা সিগমা বন্ড আছে। তাহলে এইটা হচ্ছে এখানে 4, এবং এটার যে সংকরণ সেটা হয়ে গেল sp3 সংকরণ হয়ে গেল। তো sp3 সংকরণ হলে সাধারণভাবে দেখো টেট্রাড্রল, এখানে কি লিখেছে? ট্রাইগোনাল বাইপিরামিডাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে না, স্কোয়ার প্লেনারও হবে না। এবং sp3 দেখে বুঝতে পারবা যে এটা আসলে টেট্রাহেড্রাল হবে। হ্যাঁ, মূলত স্ট্রাকচারটা এরকম হবে, টেট্রাহেড্রাল, মিথেনের মতো বলতে পারো।
এটা হচ্ছে মিথেনের মতো টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে গেল। হ্যাঁ, চতুষ্ফলকীয় যেটা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন পরের প্রশ্নে চলে যাই আমরা। কোনটা জারক নয়? কোনটা জারক নয়? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আসলে প্রায় সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে কোনটা জারক নয়। তো তুমি এখানে অবশ্যই এটা মুখস্থ করে রাখতে হয়তো যে ভাই এটা জারক, এটা বিচারক, এটা এইভাবে না পড়ে তুমি মুখস্থ না করে তুমি দেখো সিস্টেমটা বুঝো। MnO2 এটা থেকে Mn2+ তৈরি হয়, Mn2+ তৈরি হয়, ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হয়। তো এখানে এই যে ম্যাঙ্গানিজের এইখানে জারণ মান কত সেটা বের করো তো। দেখো ম্যাঙ্গানিজের জায়গায় এক্স লিখলা, প্লাস অক্সিজেনের জারণ মান -2। তো -2 ইন্টু অক্সিজেন দুইটা আছে, জন্য 2 দিয়ে গুণ দিছো, ইকুয়াল 0। তো এক্স এক্স -4 ইকুয়াল 0। তাহলে এখানে কত আসতেছে? এক্স এর মান আসতেছে +4। অর্থাৎ ম্যাঙ্গানিজের যে জারণ মান, ম্যাঙ্গানিজের জারণ মান এখানে কত? জারণ মান এখানে হচ্ছে +4। আর এখানে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান +2। তাহলে +4 থেকে +2 বাড়ছে না কমছে? +4 থেকে +2 বাড়ছে না কমছে? কমছে। কমলে হয় বিজারণ, জারণ সংখ্যা কমলে হয় বিজারণ, বাড়লে হয় জারণ। তো এখানে যেহেতু কমছে মানে বিজারণ হয়েছে। তো যার বিজারণ হয় সে নিজে জারক, যার বিজারণ হয় সে নিজে কি? জারক। তাহলে MnO2 একটা জারক। তো এটা নিয়ে আর এটা হচ্ছে বুঝতে পারছো। আয়োডিন দেখো কি করে। আয়োডিন আয়োডিন কেন একটা জারক? কারণ আয়োডিন সে আসলে কি করে, সে আর যার জারণ হয়, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। হ্যাঁ, যার জারণ হয় সে নিজে বিজারক হয়, আর যার বিজারণ হয় সে নিজে জারক হয়। তাহলে আয়োডিন আসলে একটা জারক হবে এবং তার বিজারণ হবে। বিজারণ হয় মানে ইলেকট্রন গ্রহণ করে, সেই ইলেকট্রন গ্রহণ করে। চো ইলেকট্রন গ্রহণ করে কি হয়? আয়োডিন মাইনাস আয়ন তৈরি করে। কি করে? আয়োডিন -2 আয়োডিন মাইনাস তৈরি করে। হুম। তো এখানে আসলে যেটা হয় দেখো, এখানে আয়োডিনের জারণ মান কত? 0। 0 থেকে -1 বলো তো বাড়ছে না কমছে? কমছে। কমলে হয় বিজারক। তাহলে যার বিজারণ হয় সে নিজে হয় জারক। তো আয়োডিন এজন্য জারক। অনুরূপভাবে H2O2 এটাও তোমরা আশা করি পারবা। হ্যাঁ, এবং এখানে দেখো এই যে কার্বনিল যে মানে কার্বন মনোক্সাইড যেটা আছে সেটাতে কি হয়? এই কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড আসে। হ্যাঁ, রিঅ্যাকশন যখন হয় ইন জেনারেল কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড যখন ফর্ম করে তখন এখানে কি হয়? এই যে কার্বন কেন্দ্রীয় বর্ণ এখানে কার্বন। তো কার্বনের যেই এখানে জারণ সংখ্যা সেটা বের করো। এখানে এগুলো একটু মুছে দিই আমি। দেখো এটা একটু দেখো, কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা কত? তাহলে এক্স প্লাস -2 ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল +2 আসতেছে। তাহলে এখানে +2 আর এখানে কত? এক্স প্লাস -2 ইন্টু 2 ইকুয়াল 0। তাহলে এখানে আসবে এক্স ইকুয়াল +4। তাহলে +2 থেকে +4, +2 থেকে +4 বাড়ছে না কমছে? বলো, বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়লে হয় জারণ। যার জারণ হয় সে নিজে হয় বিজারক, যার জারণ হয় সে নিজে হয় বিজারক। এই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে CO মানে কার্বন মনোক্সাইড। তো তোমরা এটা মুখস্থ করো যে ভাইয়া এটা জারক, ওটা বিচারক। আসলে মুখস্থ করলে এক্সাম হলে গিয়ে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। যে বুঝে পড়ো যে আসলে কেন জারক হয়, কেন বিচারক হয়, কোনটা কেন হয়। ঠিক আছে, যত বুঝে পড়বা তত তুমি ভালো করতে পারবে পরীক্ষা হলে। আচ্ছা, আর কেমিস্ট্রি না বুঝে পড়লে আসলে ভালো করা কঠিন। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? নাইট্রোজেন এবং আচ্ছা দেখি নাইট্রোজেন। এখানে দেখো প্রথম অপশন দেখো, নাইট্রোজেন 14 দুগুণে 28, এখানে 28। আর হচ্ছে অক্সিজেন, আচ্ছা N2 হচ্ছে 28। কার্বন মনোক্সাইড যেটা সেটা হচ্ছে কার্বন 12 প্লাস 16, অক্সিজেন 16। তাহলে 12 আর 16 কত? 12 দুগুণে 24 আর 4 28। দেখো তো হচ্ছে কিনা? 12 দুগুণে 24 আর 4 28। তাহলে প্রথমটাই উত্তর। হ্যাঁ, মানে আণবিক ভর সমান হয়ে গেলে ব্যাপন হার সমান হবে। আণবিক ভর সমান হয়ে গেলে ব্যাপন হার সমান হবে। কেন ব্যাপন হার সমান হবে? আর সমানুপাতিক 1/√m। এটা হচ্ছে ব্যাপন হারের সূত্র। এটা হচ্ছে ব্যাপন হার আর। তাহলে R1/R2 সমান সমান √m2/m1। তাহলে √m2/m1 যদি সমান হয়ে যায় তাহলে এরকম কি হবে না যে R1 সমান সমান R2 হয়ে যাবে? এই জন্য ব্যাপন হার সমান হওয়ার জন্য গ্যাসের আণবিক ভর সমান হওয়া লাগে। পরের প্রশ্ন দেয় CH3Br C6H5Br হচ্ছে বেনজাইল ব্রোমাইড, এখানে হচ্ছে মিথাইল ব্রোমাইড। সোডিয়াম ড্রাই ইথার দিয়ে বিক্রিয়া দিলে এখানে আর আসছে। আরটা আসলে কি সেটা যে রিঅ্যাকশনটা আসলে যে টাইপ করছে সে আসলে এভাবে লিখছে। তো হিট হিট দেওয়ার পরে এখানে আর আসছে। হ্যাঁ, CH3Br এবং এখানে ফিনাইল ব্রোমাইড মানে হচ্ছে এইটা বেনজিনের সাথে এখানে ব্রোমিন। হ্যাঁ, তো ব্রোমো বেনজিন আর কি। এটার সাথে যখন বিক্রিয়া দিবা এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম দিয়ে এখানে ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, শুষ্ক ইথারের উপস্থিতিতে। তো উড যদি আমি চ্যানেলে দেখবো উড রিঅ্যাকশন একটা ভিডিও আছে, যেটা আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো উড ভিত্তিক বিক্রিয়া যখন তুমি এখানে আসলে ফিনাইল গ্রুপ নাও সেখানে আসলে উড ভিত্তিক বিক্রিয়া হবে। এখান থেকে যে মিথাইল গ্রুপটা আছে সে যে এখানে বসবে। হ্যাঁ, এখানে বসবে এবং এই ব্রোমিন ব্রোমিন আর ব্রোমিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে বের হয়ে যাবে। কিভাবে বের হয়ে যাবে দেখো, এখানে দুই অণু সোডিয়াম ব্রোমাইড বের হয়ে যাবে এবং এখানে এই যে ব্রোমোবেনজিন ছিল এখানে আসলে মিথাইল গ্রুপ এসে বসে যাবে। তো এটার নাম হচ্ছে টলুইন। তো এখানে আসলে টলুইন উৎপন্ন হবে। এই যে C6H5CH3 এটা হবে উত্তর। বুঝতে পারছো? এই যে বেনজিন, বেনজিনকে বলা হয়, বেনজিন থেকে তুমি যে একটা গ্রুপ এখানে হাইড্রোজেন সরাই ফেলো তাহলে হয়ে যাবে C6H5। হ্যাঁ, এবং এখানে যে বসছে কে? CH3 বসছে।
তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে হলো এটা। ওকে, এখন আমরা পরের প্রশ্ন চলে যাই। তো এই প্রশ্নটা দেখো, এখানে বলতে যে কোন যৌগটা আয়োডোফোরম বিক্রিয়া দেয়। তো খুবই কনসেপচুয়াল কোশ্চেন। তো তোমরা জানো যে CH3CO, হ্যাঁ, মিথাইল কিটোন যেগুলো আছে, এই মিথাইল কিটোন এরা হচ্ছে কি দেয়, আয়োডোফোরম বিক্রিয়া দিয়ে থাকে। তো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে CH3COOH। তো সেটার ক্ষেত্রে একটু আলোচনা করি। দেখো CH3COOH, এখানে মূলত রেজোনেন্স হয়ে থাকে। এই যে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, সেটা এখানে বন্ড ফর্ম করে, আর এটা এদিকে টান দেয়, অক্সিজেন তার ইলেকট্রন তার নিচের দিকে টান দেয়, বন্ধনের ইলেকট্রন। দেন আসলে এখানে একটা রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হয় এভাবে, CH3CO- এবং এখানে ডাবল বন্ড তৈরি হয় OH3। হ্যাঁ, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার থাকে। তো এইভাবে অনুরূপভাবে এই যে এটা নিয়ে বললাম, হ্যাঁ, এটা নিয়ে বললাম। এখন দেখো এই যে CH3CONH2, এটা নিয়ে বলি। CH3CONH2, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেটা এখানে বন্ধন তৈরি করে এবং অক্সিজেন তার ইলেকট্রন নিজের দিকে এখানে টান দেয়। হ্যাঁ, তারপর কি আসে, এখানে রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হয়। তো দেখো CH3CO- এবং এখানে NH2 প্লাস, যেহেতু তার লোন পেয়ার বন্ধন মানে এখানে আসলে রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলছে। তো এখানে আসলে যেটা হয় যে কার্বনিল, এখানে কার্বনিল গ্রুপের ইলেকট্রোফিলিসিটি কমে যায় এবং এখানেও ইলেকট্রোফিলিসিটি কমে যায়, যার কারণে আয়োডোফোরম বিক্রিয়া এরা দিবে না। বুঝছো, এরা দিবে না। এখানে CH3CO গ্রুপ আছে, এর মানে এই না যে এরা আয়োডোফোরম বিক্রিয়া দিবে। এটা হচ্ছে মিথাইল কিটোন থাকতে হবে, এটা আসলে মিথাইল কিটোনের তো না, তাই না? প্লাস এটা আসলে যে এখানে রেজোনেন্সের কারণে, নাইট্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতির কারণে। এবং এইখানে এইটা দেখো CH3CHO, এটা দিবে কিনা আয়োডোফোরম বিক্রিয়া? এটা দিবে না, কারণ এর মধ্যে এই যে মিথাইল কিটোন যে গ্রুপটা সেটাই নাই, তাই না? এখন 2 নম্বর যেটা, সেটা নিয়ে এখন আলাপ আলোচনা। 2 নম্বরটা আয়োডোফোরম বিক্রিয়া দিবে কিনা সেটা নিয়ে চলো আলোচনা করি। তো CH3CH, আচ্ছা CH, এখানে OH, এখানে OH এবং এখানে CH3। এটাকে তুমি যদি ফার্দার অক্সিডেশন করো, এদিকে নিয়ে আসো, যদি অক্সিডেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে CH3COCH3। হ্যাঁ, প্রোপানন পাচ্ছ। তো প্রোপানন পাইলে দেখো CH3CO এতটুকু হচ্ছে মিথাইল কিটোন গ্রুপ। এখানে CH3CO গ্রুপ আছে, এই জন্য এটা আয়োডোফোরম বিক্রিয়া দিবে, অর্থাৎ এইটা হবে উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপরে অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করি। এটা সাস্টেও আসছিল এরকম, এই প্রশ্নটা মোটামুটি এরকম প্রশ্ন, এটা একটু ভিন্ন ছিল যে কোনটা আয়োডোফোরম বিক্রিয়া দেয় না। তো অপশন সি ছিল এটার উত্তর। সাস্ট 24 সেশনের আগের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো। এই প্রশ্নটা দেখো, একই তাপমাত্রা চাপে কত গ্রাম H2S এর আয়তন এত গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে? এটা আসলে শাস্ত্রের একটা প্রশ্ন, শাস্ত্রের অনেক আগের একটা প্রশ্ন, যেটা জিএসটি 24 সেশনে আসছে। তো এই কনসেপ্টের প্রশ্ন শাস্ত্রে আসছে। তো দেখো, এখানে তোমরা একটা জিনিস জানো যে আসলে পিভি সমান সমান এনআরটি। হ্যাঁ, এটা জানো। তো আরেকটা জানো লাইন, যে পিভি সমান সমান W/M/RT। এতটুকু তোমরা জানো। তো এখানে আসলে বোঝার বিষয় হলো যে এই যে W/M সমান সমান W/M লেখা যায়। হ্যাঁ, তো কিভাবে লিখলাম, এটা আসলে W/M অফ, দেখো একই তাপমাত্রা চাপে কত গ্রাম H2S এর আয়তন নাইট্রোজেনের সমান হবে। তাহলে এটা তুমি লিখতে পারো যে হচ্ছে H2S, এবং এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে। তাহলে W/M হচ্ছে H2S এর যে আণবিক ভর, সেটা কত? সেটা হচ্ছে সালফার 32 প্লাস 2 34। তাহলে এখানে 34 সমান সমান, এই পাশে W হচ্ছে নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন 56 গ্রাম দেওয়া আছে, 56 গ্রাম ডিভাইড বাই নাইট্রোজেন 14 দুগুণে 28। হ্যাঁ, তো এখানে আসলে তুমি ক্যালকুলেট করো, তাহলে দেখো W সমান সমান হচ্ছে 2 ইন্টু 34। তাহলে 34 দুগুণে কত? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 68। হ্যাঁ, 68 কিভাবে এটার তুমি ডাব্লিউ বের করবা? পরের প্রশ্নে যাই। নিচের কোন, নিচের যৌগটি, আচ্ছা এখানে একটু দেখি উপরের প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী মানে বুঝো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমি হচ্ছে আলোচনা করছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে কিভাবে দেয়, এবং হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমার ভিডিওগুলো দেখো, তাহলে মোটামুটি ধারণা পাবো। আগে আমার ভিডিও নেওয়া, ক্লাস নেওয়া আছে। কোন যৌগটি কেন্দ্রাকর্ষী? প্রথম থেকে আসি, ইথানেল। ইথানেল অ্যালডিহাইড কিটোন, এরা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। কেন? দেখো CO, হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন, এটা তো ইথানেল, ইথানেল মানে হচ্ছে CH3CHO। তো অ্যালডিহাইড কিটোন এদের তো এই যে CO গ্রুপ থাকে। তো এখানে আসলে অক্সিজেন ইলেকট্রন তার নিজের দিকে টান দেয়, O-, এই সিগমা মাইনাস হয়, ডেল মাইনাস, এবং এখানে ডেল প্লাস তৈরি হয়। তো কি করে, এই নিউক্লিওফাইল যেমন OH- একটা নিউক্লিওফাইল, তো সেই নিউক্লিওফাইল গুলো এসে এইখানে অ্যাটাক করে, এই কার্বনে অ্যাটাক করে। আমি যদি এটা একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুন্দর লাগবে। এখানে দেখো, দেখতে সুন্দর লাগবে। এইখানে এইভাবে কি অ্যাটাক করে, তো এখানে যে বসে যায় নিউক্লিওফাইলটা, যে এখানে বসে যায়, অ্যাডিশন হয়, সংযোজন হয়। ঠিক আছে, এখানে প্রতিস্থাপন হয় না। তো এই জন্য অ্যালডিহাইড কিটোন এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে। তো ইথিন, ইথিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। দেখো CH2 ডাবল বন্ড CH2, এখানে যখন HBr দিয়ে বিক্রিয়া দাও, তখন H+Br- তৈরি হয়। এই H+টা যে আগে আগে যে এখানে এই ডাবল বন্ড ভেঙে সেখানে আসলে কাজ করে। এই H+ কি, সে একটা ইলেকট্রোফাইল না?
এখানে পাই ইলেকট্রন আছে না অ্যালকিনের মধ্যে কি পাই ইলেকট্রন আছে, তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ কাজ করে যাদের তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তো এই H প্লাস ইলেকট্রোফাইল হিসেবে এখানে যে আগে অ্যাটাক করে, তো এই জন্য ইলেকট্রোফিলিক কি বিক্রিয়া দেখায়, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয় এখানে। হ্যাঁ, অ্যালকিন সমূহতে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপনের তো প্রশ্নই আসে না, এখানে তো প্রতিস্থাপন বলছে। এখন এটাও গেল, এরপরে হচ্ছে ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিন সে সে হচ্ছে কেন্দ্র কোষে প্রতিস্থাপন কেন দিবে, সেখানে তো কোনো কেন্দ্র কোষে প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বেনজিন রিঙে আছে, এখানে ইলেকট্রোফিলিক কিছু একটা হবে। তো এখন ইথাইল ক্লোরাইড হবে এখানে উত্তর, কিভাবে হবে সেটা একটু বলে দিচ্ছি। ইথাইল ক্লোরাইড কিভাবে কেন্দ্র কোষে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, খুবই সহজ। ইথাইল CH3CH2 ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। তুমি যদি এটাকে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া দিচ্ছ K+O-, তো এই ইলেকট্রোফাইলটা দিয়ে এখানে এই ক্লোরিনকে সরিয়ে বসে যাবে। হ্যাঁ, ক্লোরিনকে সরিয়ে বসে যাবে, CH3CH2OH হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমরা SN1 এবং SN2 তে পড়ছো এই বিষয়গুলো, তাই না? এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা হচ্ছে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেটাকে বলা হয় কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। এইভাবে আসলে এখানে কেন্দ্রকোষী প্রতিস্থাপন ইথাইল ক্লোরাইড দিয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন চলো দেখি কি বলছে, নিচে কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে সাদা পদক্ষেপ দেয়। তো এটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন যে সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সাদা পদক্ষেপ কোনটা দিবে। অবশ্যই অ্যালকাইন সমূহ সাদা পদক্ষেপ দেয়। তোমরা অ্যালকাইন অংশে বই খুলে অ্যালকাইন অংশে দেখবা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটা দেখে নিবা, সেখানে দেখবা যে সাদা পদক্ষেপ করে যায়। ন্যানো কণার আকারের পরিসর হচ্ছে, এটা তোমরা জানো যে আসলে ন্যানো কণা 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়, এটার পরিসর। এবং ন্যানো কণার পাশাপাশি অন্যান্য যে কণাগুলো আছে সেগুলোর পরিসরও জেনে নিবা। এরপরে পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য কোন যৌগটা দায়ী, পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে কোনটি, এখানে উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তোমরা বইতে যখন পড়বা তখন পরিবেশ রসায়ন অধ্যায়ে এই তথ্যটা থাকার কথা। তো অস্থায়ী ক্ষরতার জন্য কোন যৌগগুলো দায়ী হয়, তোমরা এইগুলা তথ্যগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? পরের প্রশ্ন যাই। দেখো কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়, প্রাইমারি অ্যামিন। হ্যাঁ, কারা দিবে, প্রাইমারি অ্যামিন সমূহ, প্রাইমারি অ্যামিন সমূহ কার্বিল অ্যামিন বিক্রিয়া দিবে। তো এখানে প্রাইমারি অ্যামিন কোনটা আছে দেখো, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি, এবং এইটা 6 ডিগ্রি। এটা হচ্ছে 2 ডিগ্রি, এইটা হচ্ছে 1 ডিগ্রি। হ্যাঁ, কিভাবে 1 ডিগ্রি, C2H5 প্রথমটা, এটা লিখতেছি। হ্যাঁ, C2H5 মানে CH3CH2NH2। তাহলে এই যে নাইট্রোজেন, সে সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন এবং এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া দিবে। পরের প্রশ্নে চলে যাই। কোনটা পোলার অণু, অবশ্যই অ্যামোনিয়া হচ্ছে পোলার অণু। অ্যামোনিয়া কি পোলার অণু। ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার কি পার্থক্য, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটা রেঞ্জে থাকে, যে রেঞ্জে থাকলে অণুগুলা পোলার অণু হয়ে থাকে, অর্থাৎ পানীয় পোলার। কেন, কারণ ওই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। আশা করি বুঝতে পারছো। তো তথ্যগুলো তোমরা মুখস্থ রাখবা। CCl4 অপোলার, BF3 অপোলার এবং কার্বন ডাইঅক্সাইড অপোলার। এর পরের প্রশ্ন, যে যৌগে 2টা কাইরাল কার্বন আছে, তো 2টা কাইরাল কার্বন আছে কোনটা, এটা জানার জন্য তোমাকে ইয়েগুলা যৌগগুলো ভালো মতো লিখতে জানতে হবে। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, তো 1 2 3 OH। প্রোপানোয়িক অ্যাসিড হলে CH3CH 2 হাইড্রোক্সি। হ্যাঁ, এখানে হাইড্রোক্সি হবে। দেখো যে যৌগে 2টা কাইরাল কার্বন আছে, এই যে একটা কাইরাল কার্বন, কারণ আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। দেখো এইটা একটা কাইরাল কার্বন, কারণ এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাই না? 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। এখন এই কার্বনটা কি, এই কার্বনটা হবে না। এখন তাহলে এই যৌগটা কাইরাল, 2টা কাইরাল কার্বন এই যৌগের মধ্যে নাই। এখন আমরা অন্য একটা যৌগ দেখবো, পরের যৌগটা, এটা আমরা দেখলাম। এখন 2 মিথাইল প্রপান 2 অল, তাহলে 1 2 3 2 মিথাইল প্রপান 2 অল। হ্যাঁ, 2 মিথাইল প্রপান 2 অল। আচ্ছা ঠিক আছে, তাহলে CH3 এটাতে একটা কাইরাল কার্বন আছে, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কাইরাল কার্বন। তো অপশন সি নিয়ে কাজ করো, বিউটান 2 3 ডাইঅল, 1 2 3 4। তো এখানেও OH, এখানেও OH, যেহেতু 2 3 ডাইঅল বলছে, CH3 দেখো এখানে এই যে এইটা হচ্ছে কাইরাল কার্বন, এইটাও হচ্ছে কাইরাল কার্বন হয়েছে, কারণ 2টা কার্বনেরই 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাই না? 2টা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত প্রত্যেকটা কার্বনের, এই জন্য বিউটান 2 3 ডাইঅল এইটা হচ্ছে এখানে উত্তর। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাই। দেখো কোনটি শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, অবশ্যই ম্যাগনেসিয়াম 2+। শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, বই থেকে তোমরা চার্টটা দেখে নিবা। হ্যাঁ, বইতে একটা চার্ট আছে বন্ধুত্ব রসায়নের, সেটাতে কোনটা শিখা পরীক্ষায় বর্ণ দেখায়, কোনটা দেখায় না, কোনটা কিরকম বর্ণ দেখায়, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, তো এই প্রশ্নটা দেখো কিভাবে করবা। 4 গ্রাম মিথেন এবং 24 গ্রাম O4 গ্যাসের মিশ্রণে মিথেনের মূল ভগ্নাংশ কত? তো মূল ভগ্নাংশকে x দ্বারা প্রকাশ করে, x অফ মিথেন সমান সমান হচ্ছে n অফ CH4 ডিভাইড বাই n অফ CH4 প্লাস n অফ O4। হ্যাঁ, নিজ মোল
বাই মোট মোল, হ্যাঁ নিজ মোল বাই মোট মোল। মিথেনের মোট মোল ভগ্নাংশ চাইছে, মানে মিথেনের মোল ভগ্নাংশ, মিথেনের মোল ভগ্নাংশ চাইছে, মানে মিথেনের মোল সংখ্যা উপরে আর নিচে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ দিবা। তাহলে এখানে হচ্ছে O2, তাহলে N অফ CH4 মানে হচ্ছে N সমান সমান W বাই M, তোমরা জানো যে 4 ভাগ M কত, CH4 কার্বন 12 আর 4 16, তাহলে এখানেও 4 ভাগ 16 প্লাস N অফ O2, অক্সিজেন কত গ্রাম দেওয়া আছে এখানে, আসলে O4 দেওয়া আছে, তো এটা O2 হবে। হ্যাঁ, তো 24 ভাগ কত, 24 ভাগ হচ্ছে অক্সিজেন O2 16 দুগুণে 32 W বাই M দিয়ে, আশা করি বুঝতে পারছো। 4 ভাগ 16 ডিভাইডেড বাই 4 ভাগ 16 প্লাস এখানে দেখো 4 দিয়ে কাটলে তুমি 16 রাখো নিচে, 16 দিয়ে 16, আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে নিচে হচ্ছে 16 আর এখানে হচ্ছে 12। হ্যাঁ, ক্যালকুলেশনের সুবিধাতে এভাবে কাটছো। এরপরে এখানে ক্যালকুলেট করো যে নিচে 16 উপরে হচ্ছে 4 প্লাস 12 16, তাহলে 16 16 কাটা, তাহলে 4 ভাগ 16 এখানে আসো, 4 ডিভাইড বাই 16, তাহলে 1 বাই কত 4, 1 বাই 4 0.25 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে এটা কিভাবে করবা। তো এখানে আসলে O4 দেওয়া ছিল, এটা আসলে O2 হবে সম্ভবত। আর তোমরা যদি মানে এটা আসলে ভুল হইতে পারে, O4 দেওয়া ছিল কিনা আমি শিওর না, যেহেতু যে প্রশ্ন টাইপ করছে সে O4 লিখছিল। O2 হইলে এটা এইভাবে আসে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই, ক্যালোমেলের সংকেত কোনটা? ক্যালোমেল এর সংকেত হচ্ছে Hg2Cl2, মনে রাখবা। হ্যাঁ, ক্যালোমেলের সংকেত Hg2Cl2। আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোন মৌলটার ব্যাসার্ধ সবচেয়ে বেশি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পর্যায় সারণীর বিষয়গুলো আছে এখানে। এখানে দেখো এই মৌলটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম। পরেরটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম। হ্যাঁ, পরেরটা হচ্ছে বেরিলিয়ামটা একটু ভালোভাবে লিখতে হবে, এটা হচ্ছে বেরিলিয়াম, এবং এটা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 2p1, অর্থাৎ এটা হচ্ছে বোরন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন। এটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, তো নাইট্রোজেন। ঠিক আছে, তো এটা দেখো যে লিথিয়াম বেরিলিয়াম বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন। তো এইখানে যেই বাম থেকে ডান দিকে গেছে, তোমরা জানো যে লিথিয়াম বেরিলিয়াম বোরন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, এইভাবে যায় না? তো বাম থেকে ডান দিকে গেলে কি বাড়ে? বাম থেকে ডান দিকে গেলে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়লে কেন্দ্রে ধনাত্মক চার্জ বাড়ে। ধনাত্মক চার্জ বাড়লে আকার ছোট হয়ে যায়। আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তো যত বাম থেকে ডান দিকে যাবে আকার তত ছোট হবে, যত বাম থেকে ডান দিকে যাবে আকার তত ছোট হবে। ঠিক আছে, তো আকার ছোট হওয়ার কারণে যেহেতু কেন্দ্রে ধনাত্মক চার্জ বাড়তেছে, এই জন্য বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে, এই জন্য আকারটা ছোট হয়ে থাকে। তো যত ডান থেকে বাম থেকে ডান দিকে যাবা তত কি হবে? আকার ছোট হবে। তাহলে আকার সব থেকে বড় এখানে কার? লিথিয়ামের। হ্যাঁ, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন ছিল লিথিয়ামের, তো এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। তো এরপরের প্রশ্ন দেখি, কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এই যে অ্যালকোহল, হ্যাঁ এখানে যেগুলো দেখছো, এখানে ইথানল আছে আর একটা হচ্ছে এখানে মিথানল আছে। তো এখানে OH গ্রুপ মানে অ্যালকোহল আছে, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হবে, সেটা স্বাভাবিক, কারণ হাইড্রোজেন বন্ডিং এর একটা বিষয়। তো এখানে অ্যালকোহল এই দুটার মধ্যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি হবে? কার্বন সংখ্যা যেটাতে বেশি আছে সেটা বেশি হবে, অর্থাৎ ইথানলের স্ফুটনাঙ্ক বেশি হবে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নটা দেখো, 24 নম্বর প্রশ্ন, কোনটা সবচেয়ে দুর্বল আছে? এটা নিয়ে আমি একটা আমার ইউটিউবে ভিডিও আছে, সেটা কমেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ইলেকট্রন পুশ যত বেশি, ইলেকট্রন পুশ যত বেশি, অ্যাসিডিটি অ্যাসিডিটি তত কম। হ্যাঁ, ইলেকট্রন পুশ যত বেশি হয় অ্যাসিডিটি তত কম হয়। ইলেকট্রন পুল যত বেশি হয়, পুল যত বেশি হয় মানে ইলেকট্রন পুল যারা করে নেয়, পুশ করে পুল করে কিছু গ্রুপ আছে, হ্যাঁ সেগুলো তো জানো। তো ইলেকট্রন পুল যত বেশি হয় অ্যাসিডিটি তত কম হয়, অ্যাসিডিটি তত কম হয়, অ্যাসিডিটি তত বেশি হয়। ইলেকট্রন পুল যত বেশি অ্যাসিডিটি তত বেশি, এই তথ্যটুকু মনে রাখবা। তো এখানে দেখো যে এই যে মিথাইল গ্রুপ আছে এখানে, এই মিথাইল গ্রুপ বি নাম্বার, অপশন বি তে মিথাইল গ্রুপ সেই ইলেকট্রন পুশ করে থাকে, ইলেকট্রন পুশ করে থাকে, যার কারণে ইলেকট্রন মানে সেই ইলেকট্রন দাতা গ্রুপ করে। তো ইলেকট্রন দাতা গ্রুপরা স্বাভাবিকভাবেই তাদের দুর্বল মানে অ্যাসিডিটি অনেক কম থাকে আর কি, তারা দুর্বল অ্যাসিড হয়। তো এটা প্রথমে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড হয়ে গেল। আর এই যে সিএল, এই যে সিএল ক্লোরিন যুক্ত আছে, ক্লোরিন যুক্ত থাকলে ক্লোরিনরা ইলেকট্রন পুশ করে থাকে, পুল করে থাকে, ক্লোরিন ইলেকট্রন পুল করে থাকে, যার কারণে ক্লোরিন যেটাতে যুক্ত থাকবে সেটার অ্যাসিডিটি বেশি হবে। তুমি দেখো অপশন এখানে সব থেকে অ্যাসিডিটি সব থেকে বেশি হচ্ছে ডি এর, তারপরে সব থেকে বেশি হচ্ছে সি এর অ্যাসিডিটি বেশি, তারপরে হচ্ছে এই যে অপশন এ এর অ্যাসিডিটি বেশি, তারপরে হচ্ছে গিয়ে বি, বি এর অ্যাসিডিটি সব থেকে কম। বুঝতে পারছো? তো এখানে বি এর অ্যাসিডিটি সব থেকে কম, কারণ বিতে ইলেকট্রন পুশ করে এরকম একটা গ্রুপ যুক্ত আছে, আর দাতা গ্রুপ যুক্ত আছে, যার কারণে এটার অ্যাসিডিটি সব থেকে দুর্বল। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন দেখো, যে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করছে, তো এই বিক্রিয়ার বিজারক কোনটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজারক। তো প্রথমে পটাশিয়াম আয়োডাইড দেখো, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইডে যেটা হয় যে পটাশিয়ামের এখানে +1 এবং আয়োডিনের -1 চার্জ, এটা বুঝতে পারতেছো যে আয়োডিনের চার্জ এখানে কত? -1। তো আয়োডিন -1 এইখানে আর এইখানে 0, তাহলে -1 থেকে 0 বাড়ছে না কমছে? বাড়ছে। -1 থেকে 0 বাড়ছে, বাড়লে হয় জারণ। হ্যাঁ, জারণ সংখ্যা বাড়লে হয় জারণ,
আর যার জারণ হয় সে নিজে বিজারক, তাহলে এখানে আয়োডিন কি বিজারক হিসেবে কাজ করবে। আয়োডিন কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। দেখো বুঝতে পারছো কিনা? দেখো আয়োডিনের জারণ মানে এখানে কি হয়েছে, বেড়ে গেছে। তুমি দেখো এই তুমি বলতে পারো হ্যাঁ পটাশিয়ামের কেন কিছু হলো না, এখানে পটাশিয়াম প্লাসের কেন বিজারক হলো না। আচ্ছা, তো পটাশিয়াম এখানে কত +1, পটাশিয়াম +1, হ্যাঁ। তো এইখানে পটাশিয়ামের কত সেটা একটু দেখো তো। পটাশিয়াম এখানে 2x, মানে 2 ইন্টু পটাশিয়ামের জারণ সংখ্যা, এর জন্য 2 ইন্টু x, যেহেতু পটাশিয়াম দুইটা আছে, প্লাস সালফারের জারণ সংখ্যা এখানে কত সেটা তোমাকে জানতে হবে, হ্যাঁ। তো সালফারের জারণ সংখ্যা এখানে সম্ভবত কত আছে দেখি তো। সালফারের জারণ মানে এখানে আছে হচ্ছে 2 প্লাস এক্স মাইনাস 4 × 8। তারপরে যার মানে এখানে +6, হ্যাঁ। তো +6 দাও, +6 মাইনাস 4 × 8 ইকুয়াল 0। তাহলে এখানে কত আসতেছে 2x ইকুয়াল টু x ইকুয়াল +1। দেখছো তো এখানে আসলে পটাশিয়ামের +1 ছিল, এখানেও পটাশিয়ামের +1। এই জন্য পটাশিয়ামের কিছু হবে না, এই জন্য বিজারক হবে এখানে আয়োডিন, হ্যাঁ। আয়োডিন, জাস্ট পটাশিয়াম আয়োডাইডের মধ্যে আয়োডিনের জারণ সংখ্যা এখানে -1 থেকে 0 হয়েছে। দেখো এই যে মুক্ত অবস্থাতেও জারণ মান কত হয় 0, মুক্ত অবস্থায় আয়োডিনের জারণ মান 0। তো এখানে আয়োডিনের জারণ মান যেহেতু বাড়ছে, তাহলে আয়োডিনের জারণ হয়েছে মানে সে নিজে বিজারক, বুঝতে পারছো? এই জন্য এর বিজারক কি, বিজারক হচ্ছে আয়োডিন। ওকে, আশা করি বুঝতে পারছো। এতটুকু আলোচনা ছিল জিএসটি 24-25 সেশনের প্রশ্নগুলো। আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাইতেছি, এই জন্য একটু দ্রুত হয়তো আলোচনাটা গেছে। আহ, আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো কিছু না বুঝলে বা কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারো, হ্যাঁ। ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে অন্য কোনো ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তোমরা কোন ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে আলোচনা চাও সেটা কমেন্টে জানাতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।